যতকাল রবে পদ্মা মেঘনা, যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। দিকে দিকে আজো অশ্রু গঙ্গা, রক্ত গঙ্গা বহমান, তবু নাই ভয়, হবে হবে জয়, জয় মুজিবুর রহমান। সুপ্রিয় সুধী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং শোকাবহ এই আগস্টের মাসব্যাপী উচ্চারক আবৃত্তি কুঞ্জের আয়োজন পিতার চির উন্নত শির আজকে এই অনুষ্ঠানের চতুর্থ পর্ব। আমাদের আজকের এই আয়োজনে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন অনুষ্ঠানের সম্মাননীয় অতিথি, পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং বাংলাদেশ অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি মহোদয়, এবং যুক্ত হচ্ছেন আমাদের এদেশের সাংগঠনিক আবৃত্তি চর্চার অন্যতম একজন সেনানী, আবৃত্তি শিল্পী মজুমদার বিপ্লব। আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত আছেন আজকের এই আয়োজনের আমন্ত্রিত আবৃত্তি শিল্পী, সাংগঠনিক আবৃত্তি চর্চার একজন অগ্রণী শাহেদুল ইসলাম চৌধুরী। আমরা তাকে উচ্চারকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমন্ত্রিত আবৃত্তি শিল্পী হিসেবে যুক্ত আছেন এই সময়ের অন্যতম একজন সাংগঠনিক আবৃত্তি চর্চাকারী আবৃত্তি শিল্পী শারমিন মুস্তারি নাজু। তাকেও উচ্চারকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে যুক্ত আছেন উচ্চারকের আরো একজন আমাদের প্রতিশ্রুতিশীল আবৃত্তি শিল্পী শামীমা ইয়াসমিন মুন্নি। তাকেও আয়োজনে স্বাগত জানাচ্ছি এবং উচ্চারকের আজকের এই আয়োজনে যুক্ত আছেন উচ্চারক সদস্য আলী হোসেন চৌধুরী। আমরা তাকেও স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় সুধী, ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের অতিথি আবৃত্তি শিল্পী এবং একটু আগে বলছিলাম সাংগঠনিক আবৃত্তি চর্চার সহযোদ্ধা মজুমদার বিপ্লব। তাকেও আমাদের উচ্চারকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম, ধন্যবাদ। আচ্ছা, আমরা শুরু করেছিলাম অন্নদাশঙ্কর রায়ের সেই ছোট্ট কিন্তু অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত শক্তিশালী একটি কবিতা, অত্যন্ত যথার্থ একটি কবিতা, যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। আমরা শেখ মুজিবকে হত্যা করেছি, এই কথাটি যত না সত্য, তার চেয়ে বেশি সত্য হচ্ছে শেখ মুজিব অনন্তকাল ধরে আমাদের সঙ্গে আছেন, আমাদের চেতনায়, আমাদের মননে, আমাদের মানসে, আমাদের চলায়, আমাদের বলায়। বিশেষ করে বাংলাদেশের কবিতা শেখ মুজিব এক অনন্য স্থান দখল করে আছেন। বাংলাদেশের কবিদের যে লেখনী, হাজার হাজার কবিতা তাকে নিয়ে লেখা হয়েছে। আমরা আজকে তাকে নিয়ে লেখা কিছু কবিতা আমরা মূলত শুনবো আমাদের আজকের আমন্ত্রিত আবৃত্তি শিল্পীদের কণ্ঠে।
এবং আমাদের মাঝে যুক্ত হবেন একটু পরে আমাদের কথামালার জন্য আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি, একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ওয়াসিকা আয়েশা খান। আমরা তাকেও একটু পর পেয়ে যাব আশা করছি। আমি শুরুতেই আবৃত্তি শুনতে চাই আমাদের আমি একটু করে সময় নিচ্ছি। আপা এসছেন, আমি একটু যুক্ত করার চেষ্টা করছি। একটু আপাকে যুক্ত করছি আমি, আমাদের আজকের সম্মাননীয় অতিথি, তাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাতে চাই এবং শুরুতেই কৃতজ্ঞতা জানাতে চাই অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়েও আমাদের এই অনলাইন আয়োজনে যুক্ত থাকবার জন্য। আমরা বলেছি আমরা এই আগস্টের মাসক আয়োজনের আজকে চতুর্থ পর্ব আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে, পিতার চির উন্নত শির। সুপ্রিয় সুধী, আমরা সম্মাননীয় অতিথির কাছে যাব, তার আগে আমরা আমাদের আমন্ত্রিত আবৃত্তি শিল্পীদের কাছ থেকে একটি একটি করে অন্তত আগে আবৃত্তি শুনি, এরপরে আমরা আপার কাছে যাব। আপা ব্যস্ত রয়েছেন, আমরা তাকে এরপরে আমরা ছেড়ে দিব তার বক্তব্য শোনার পর। শুরুতে আমি এম আলী হোসেন চৌধুরী, তাকে আমি অনুষ্ঠানে যুক্ত করছি। হ্যাঁ, আলী হোসেন, কি শুনতে চাই? হ্যাঁ, কি শুনতে পাবো আমরা শুরুতেই? আজকে আমি আসলে কফিন কাহিনী, আচ্ছা, মহাদেব শাহ রচিত কফিন কাহিনী কাব্যটি করব। আচ্ছা, ঠিক আছে। শুরুতে আমি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি, তার বিদিয়া তার মাগফিরাত কামনা করছি এবং প্যানেলে যারা আছেন সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। পড়ছি মহাদেব শাহর কফিন কাহিনী কবিতাটি। চারজন দেবদূত এসে ঘিরে আছে একটি কফিন। একজন বলল, দেখো ভেতরে রঙিন রক্তমাখা জামা ছিল, হয়ে গেছে ফুল। চোখ দুটি মেঘে মেঘে ব্যথিত ব্যাকুল। চারজন দেবদূত এসে ঘিরে আছে এক সব দেহ। একজন বলল, দেখো ভিতরে সন্দেহ, যেমন মানুষ ছিল মানুষটি নাই, মাটির মানচিত্র হয়ে ফুটে আছে তাই। চারজন দেবদূত এসে ঘিরে আছে একটি শরীর। একজন বলল, দেখো ভিতরে কি স্থির মৃত নয়, দেহ নয়, দেশ শুয়ে আছে, সমস্ত নদীর উৎস হৃদয়ে আছে। চারজন দেবদূত এসে ঘিরে আছে একটি কফিন। একজন বলল, দেখো ভিতরে নবীন হাতের অঙ্গুলি রক্ত কবরী, রক্ত মাখা বুক জুড়ে স্বদেশের ছবি। ধন্যবাদ। ধন্যবাদ আলী হোসেনকে। আমরা এখন আবৃত্তি শুনতে চাই আমাদের উচ্চারকেরই আরেকজন সদস্য, উচ্চারক আবৃত্তি কুঞ্জের সঙ্গে দীর্ঘদিন আবৃত্তির সাথে যুক্ত শামিমা ইয়াসমিন মুন্নি। আমরা তার কাছ থেকে একটি আবৃত্তি শুনতে চাই। শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। নিবেদন করছি জাহানারা আরজুর লেখা তাকে ভুলে না কেউ। মহাসমুদ্রের অতল জলধি ছিল তার প্রশস্ত মুখ, স্বপ্ন ছিল তার সুনীল চোখে। এ বাংলার মানুষের জন্য দুমুঠো সাদা ভাত জোটাবার, আর তাদের দুঠোটি আবদ্ধ কথা ফোটাবার।
তাই তো শক্তিহীন মার খাওয়ায় বাংলার মানুষগুলোর হাতে তিনি তুলে দিলেন বাঁশের লাঠি। নিরন্ন কাদামাটির মানুষগুলো সেদিন থেকে হলো চৈত্রের কঠিন মাটি আর ইস্পাত দৃঢ়তায় ঋজু এক জীবন সৈনিক। সেদিন থেকে ভাগ্য বিড়ম্বিত মানুষগুলো জীবনের অভিতাপ বদলে গেল। উঠে দাঁড়ালো তারা সুদীর্ঘ জীবনের বন্দি এক কবরগাহ থেকে। তিনি শেখালেন ওই আকাশ, জমিন, নদী, বনরাজি আর শস্যের প্রতিটি দানায় রয়েছে তোমার সম অধিকার। বারবার এ বাংলায় বর্গীরা কেন অলুটে নেবে তোমাদের ওই মুখের আহার? তোমাদের প্রাপ্যের সবটুকু বুঝে নেবে, বুকের রক্তের বিনিময় হলেও শব্দপুঞ্জ থেকে কুড়িয়ে নেবেন নিযুক্ত কথার কুড়ি আর শৃঙ্খলিত ভাষা। তোমাদের বুকের স্পন্দনে, লাঙলের ফলায়, মাছের বৈঠায়, জেলে, তাঁতি, কুলি মজুরের ঘামে নিয়ত জন্ম নেয় যে স্বাধীনতা নামের একটি গোলাপ, কীটদুষ্ট হতে দিও না সে ফুলের একটি পাপড়িও। তিনি এসেছিলেন এক মহাকাব্যের মহানায়কের মতো। অকস্মাৎ ড্রপ সিনের আড়ালে চলে গেলেন এ মঞ্চ থেকে। তার দু চোখের অফুরন্ত স্বপ্ন মুছে গেছে, থেমে গেছে বুলন্দ কণ্ঠধ্বনি ঘাতক শিবানীর রক্ত তৃষ্ণায়। তিনি হারিয়ে গেছেন এই বেহায়া বিশ্বের বাংলাদেশ নামক এক মানচিত্র থেকে। বুলেট ঝাঁঝরা তার পাঁজরের প্রতি রক্ত কণিকা বিন্দু থেকে আজও জেগে ওঠে স্বদেশ, স্বাধীনতা, মাটি আর ভাগ্যহত দুঃখী মানুষের গান। তাকে ভোলে না কেউ, তাকে ভোলে না কেউ, তাকে ভোলে না কেউ। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ শামীম ইয়াসমিন। আমরা অত্যন্ত প্রাসঙ্গিক এবং সুন্দর একটি কবিতার আবৃত্তি শুনলাম। আমরা এই পর্যায়ে আমাদের আজকের এই আয়োজনের অতিথি আবৃত্তি শিল্পী শারমিন মুস্তারি নাজের কাছে যাই তার প্রথম পরিবেশনার জন্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা আসলে আমরা যতই বলি না কেন ততই বোধহয় কম হয়ে যায়। আর আমরা যারা তরুণ প্রজন্ম তাদের ব্যাপারে একটু করে বলতে হয় যে আমরা বোধহয় বড্ড বেশি অভাগা, যে আমাদের আসলে সেই সৌভাগ্য হয়নি জাতির জনককে সামনে থেকে পাবার, তার সেই স্বপ্নের বাংলাদেশে পথ চলার চেষ্টা করছি। সবাই চেষ্টা করছে সেই স্বপ্নের সোনার বাংলা গড়ার। যাই হোক, জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই উচ্চারক আবৃত্তিপুঞ্জের প্রতি আমাকে আজকের এই আয়োজনে যুক্ত করবার জন্য। আমার প্রথম পরিবেশনায় থাকছে বহুল পরিচিত এবং বহুল পঠিত একটি কবিতা, সৈয়দ শামসুল হকের লেখা আমার পরিচয় কবিতাটি। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার রালপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী সুধায় আমারে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি
তিতুমির আর হাজি শরীয়ত থেকে। আমি তো এসেছি গীতাঞ্জলিও অগ্নিবীণার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে। এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবো। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বে। কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গে। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস। অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ? আমি কি তেমন সন্তান? যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি। চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। ধন্যবাদ সকলকে। অনেক অনেক ধন্যবাদ। আমরা সেই ইতিহাস ভুলে যাওয়ার সন্তান নই। আমরা বাংলা ও বাঙালির ইতিহাস আঁকড়ে ধরে একদম। সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সে আদর্শকে সমুন্নত রেখে আমরা একটি সুন্দর বাংলাদেশ গঠনের দিকে যেতে চাই। এই সুন্দর বাংলাদেশ গঠনে আমাদের মতো আবৃত্তি কর্মী বা সংস্কৃতি কর্মীদের একেবারেই যে ভূমিকা নেই, নিশ্চয়ই। আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্যই এগিয়ে যেতে চাই। সুপ্রিয় সুধী, আমাদের এই পর্যায়ে আমার সাউন্ড কি ইকো হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি কারণে হচ্ছে বুঝতেছি না, এখন আবার হচ্ছে না। আচ্ছা, আমরা এখন শাহেদুল ইসলাম চৌধুরী, তিনিও একজন রাজনৈতিক উত্তরাধিকার। এদেশের পরিচ্ছন্ন রাজনীতির যে ধারা, সে ধারার একজন উত্তরাধিকার এবং দীর্ঘদিন আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত শাহেদুল ইসলাম চৌধুরী, তাকে তার পরিবেশনার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ফারুক তাহের ভাই। ধন্যবাদ জানাতে চাই উচ্চারককেও এবং আজকের এই আয়োজনের সাথে যারা যারা যুক্ত আছে সকলকে। প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশ নামক একটি মানচিত্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের সেই কালরাত্রিতে শহীদ তার পরিবারের সকলকে এবং সেদিন তার নিরাপত্তায় যারা যারা নিহত হয়েছেন এবং অন্যান্য বাড়িতে ওই দিন যারা শহীদ হয়েছেন তাদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে। আজকে উচ্চারকের এই আয়োজনটিতে একজন বিশেষ আমাদের উচ্চারক আবৃত্তি দলের এই আয়োজনটিতে আমাদের রাজনীতির সাথে দেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত একজন বিশেষ মানুষ উপস্থিত আছেন, আমাদের
সম্মানিত ওয়াসিকা আপা এমপি। কারণ বঙ্গবন্ধু চট্টগ্রাম, বাংলাদেশ বঙ্গবন্ধু চট্টগ্রাম বলতে গেলে আমাদের প্রয়াত নেতা আতাউর রহমান কায়সার, শ্রদ্ধেয় নেতা আতাউর রহমান কায়সার, প্রয়াত শ্রদ্ধেয় নেতা, আমাদের সমগ্র বাংলাদেশের সমগ্র চট্টগ্রামের গর্ব যিনি ছিলেন, আমাদের চট্টগ্রামের অনেক আদর মানুষ যিনি ছিলেন, একজন উঁচু মাপের মানুষ, তার কন্যা, সুযোগ্য কন্যা আমাদের ওয়াসিকা আপা এমপি। তিনিও নিজেকে রাজনীতির মাঠে, তার প্রফেশনের মাঠে তিনি নিজেকে সৎ পরিচ্ছন্ন একজন দেশের নেতা হিসেবে, নেতৃত্ব দানের যোগ্য মানুষ হিসেবে নিজেকে আজকে মানুষের সামনে উপস্থাপিত করতে পেরেছেন। এটা আমাদের জন্য একটি বড় প্রাপ্তি। আমাদের দুঃখিত, একটু অফ হয়ে গিয়েছিল। আমাদের এই কঠিন পথ চলায়, আমাদের এই বাংলাদেশের সংস্কৃতিতে, আসলে আমি একটু করে কথা দীর্ঘায়িত করছি এই কারণে, কারণ আবৃত্তি করছি, আমরা অবশ্যই দেশের বাইরে নই, আমরা অবশ্যই সংস্কৃতির বাইরে নই, সমাজের বাইরে নই, এটি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই আজকের এই আয়োজনটিতে আমাদের সাথে ওয়াসিকা আপা এমপি উনি এসছেন, এই জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞ এবং আমরা নিজেদেরকে গর্বিত বোধ করছি। সেই সাথে 1975 সালের 15 আগস্টে, বিশেষ করে ওই দিন যারা শহীদ হয়েছেন তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে আমি বঙ্গবন্ধুকে নিবেদন করে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমি আমার প্রথম কবিতাটি নিবেদন করছি। প্রথম কবিতাটি হলো বাংলাদেশকে আঁকতে হলে। এটি লিখেছেন আমাদের প্রখ্যাত ছড়াকার এবং কবিতা লেখক লুৎফর রহমান রিটন। আঁকছি ছবি সকাল থেকে, আঁকছি ছবি সকাল থেকে, আঁকার বিষয় বাংলাদেশ। এত কিছুর আঁকার পরেও আঁকা আঁকির হয় না শেষ। ফুল, পাখি, গাছ, পাহাড়, নদী, পাল তোলা নাও সমুদ্র, দূরে উদাস করা রাখাল ছেলের বাঁশির সুর। আঁকতে থাকি আকাশ ও মেঘ, সবুজ গ্রামের নিটোল রূপ, টিনের চালে বৃষ্টি আঁকি, টাপুর টুপুর টাপুর টুপ। আঁকতে থাকি আকাশ ও মেঘ, সবুজ গ্রামের নিটোল রূপ, টিনের চালে বৃষ্টি আঁকি, টাপুর টুপুর টাপুর টুপ। পল্লী বধূ, মাঠের কিষান, শ্রমিক মজুর, হাঁসের ঝাঁক, শাপলা শালুক, চিত্রা হরিণ, চড়ুই টিয়ে, বাবুই কাক। আঁকছি ছবি সকাল থেকে, আঁকার বিষয় বাংলাদেশ। এত কিছু আঁকার পরেও আঁকা আঁকির হয় না শেষ। আঁকতে আঁকতে সকাল গেল, রাত পেরিয়ে নামলো ভোর, তারপরও শেষ হয় না আঁকা, আঁকার কি বিষম ঘোর। দিন চলে যায়, রাত চলে যায়, চলতে থাকে আঁকার রেশ। শেখ মুজিবকে আঁকতে হবে, আঁকতে চাইলে বাংলাদেশ। শেখ মুজিবকে আঁকতে হবে, আঁকতে চাইলে বাংলাদেশ। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত জন, আমাদের আবৃত্তির অন্যতম সেনানী, সাংগঠনিক আবৃত্তি চর্চার দীর্ঘদিন যার অবদান আছে, আমরা মজুমদার বিপ্লব, তার কাছে সরাসরি আবৃত্তি শুনতে চাই। বিপ্লব দা। ধন্যবাদ আবৃত্তির সহযোদ্ধা ফারুক দায়ের এবং উচ্চারক পরিবারের সবার প্রতি আমার ভালোবাসা নিবেদন করছি, সঙ্গে যারা আছেন তাদের সবার প্রতি, বিশেষ করে আমাদের সম্মাননীয় অতিথির প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি আমাদের জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপস্থাপন করছি মহাদেব সাহার কবিতা আমি কি বলতে পেরেছিলাম।
আমার টেবিলের সামনে দেয়ালে শেখ মুজিবের একটি ছবি টাঙানো আছে। কোনো তেল রং কিংবা বিখ্যাত স্কেচ জাতীয় কিছু নয়। এই সাধারণ ছবিখানা 17ই মার্চ এবছর শেখ মুজিবের জন্মদিনে একজন মুজিব প্রেমিক আমাকে উপহার দিয়েছিল। কিন্তু কে জানতো এই ছবিখানা হঠাৎ দেয়ালে পেপে একগুচ্ছ পত্র পুষ্পের মতো আমাদের ঘরময় প্রস্ফুটিত হয়ে উঠল রাত্রিবেলা। আমি তখন টেবিলের সামনে বসেছিলাম, আমার স্ত্রী ও সন্তান পাশেই নিদ্রামগ্ন। সহসা দেখি আমার ছোট্ট ঘরখানির দীর্ঘ দেয়াল জুড়ে দাঁড়িয়ে আছেন শেখ মুজিব। গায়ে বাংলাদেশের মাটির ছোপ লাগানো পাঞ্জাবি, হাতে সেই অভ্যস্ত পুরনো পাইপ, চোখে বাংলার জন্য সজল ব্যাকুলতা। এমনকি আকাশকেও আমি কখনো এমন গভীর ও জলভারানত দেখিনি। আর পায়ের কাছে বয়ে যাচ্ছে বিশাল বঙ্গোপসাগর। আর তার আলুথালু চুলগুলির দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল, এই তো বাংলার ঝোড়ো হাওয়ায় কাঁপা দামাল নিসর্গ। চিরকাল তার চুলগুলির মতোই অনিশ্চিত ও কম্পিত এই বাংলার ভবিষ্যৎ। তিনি তখনও নীরবে তাকিয়ে আছেন, চোখ দুটি স্থির অবিচল। জানি না কি বলতে চান তিনি। হঠাৎ সারা দেয়াল ও ঘর একবার কেঁপে উঠতেই দেখি আমাদের সংকীর্ণ ঘরের ছাদ ভেদ করে আর একখানি হাত আকাশের দিকে উঠে যাচ্ছে, যেমন তাকে একবার দেখেছিলাম 69-এর গণ আন্দোলনে। তিনি তখন সদ্য ষড়যন্ত্র মামলা থেকে বেরিয়ে এসেছেন, কিংবা 70-এর পল্টনে, আর একবার 71-এর 7ই মার্চের বিশাল জনসভায় দেখলাম তিনি ক্রমে উষ্ণ, অধীর ও উত্তেজিত হয়ে উঠছেন। একসময় তার ঠোঁট দুটি ঈষৎ কেঁপে উঠল। বুঝলাম এক্ষুনি হয়তো গর্জন করে উঠবে বাংলার আকাশ। আমি ভয়ে, লজ্জায় ও সংকোচে নিঃশব্দে মাথা নিচু করে দাঁড়ালাম। আমার মনে হলো আমি যেন মুখে হাত দিয়ে অবনত হয়ে আছি বাংলাদেশের চিরন্তন প্রকৃতির কাছে, একটি টলমলো শাপলা ও দিঘির কাছে, শ্রাবণের ভরা নদী কিংবা অফুরন্ত রবীন্দ্রসঙ্গীতের কাছে। কিন্তু তার মুখ থেকে কোনো অভিযোগ নিঃসরিত হলো না। তবু আমি সেই নীরবতার ভাষা বুঝতে চেষ্টা করলাম। তখন কি তিনি বলতে চেয়েছিলেন? কি ছিল তার ব্যাকুল প্রশ্ন? ব্যথিত দুটি চোখে কি জানার আগ্রহ তখন ফুটে উঠেছিল? সে তো আর কিছুই নয়, এই বাংলাদেশের ব্যগ্র কুশল জিজ্ঞাসা, কেমন আছে 8 কোটি বাঙালি আর এই বাংলা, বাংলাদেশ। কি বলবো আমি? মাথা নিচু করে ক্রমে মাটির সাথে মিশে যাচ্ছিলাম। তবু তাকে বলতে পারিনি বাংলার প্রিয় শেখ মুজিব, তোমার রক্ত নিয়েও বাংলায় চালের দাম কমেনি, তোমার বুকে গুলি চালিয়েও কাপড় সস্তা হয়নি এখানে, দুধের শিশু এখনো না খেয়ে মরছে, কেউ থামাতে পারি না। বলতে পারিনি তাহলে রাসেলের মাথার খুলি মেশিন গানের গুলিতে উড়ে গেল কেন? তোমাকে কিভাবে বলবো? তোমার নিষ্ঠুর মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রথমে জয় বাংলা, তারপর একে একে ধর্মনিরপেক্ষতা, 21শে ফেব্রুয়ারি ও বাংলা ভাষাকে হত্যা করতে উদ্যত হলো তারা। এমনকি একটি বাঙালি ফুল ও একটি বাঙালি পাখিও রক্ষা পেল না। এর বেশি আর কিছুই তুমি জানতে চাওনি বাংলার প্রিয় সন্তান শেখ মুজিব। কিন্তু আমি তো জানি, 15ই আগস্টের সেই ভোরবেলা প্রথমে এই বাংলার কাক, শালিক ও খঞ্জনাই আকাশে উড়েছিল। তার আগে বিমান বাহিনীর একটি বিমানও ওড়েনি। তোমার সপক্ষে একটি গুলিও বের হয়নি কোনো কামান থেকে, বরং পদ্মা, মেঘনা সহ সেদিন এই বাংলার প্রকৃতি একযোগে কলরোল করে উঠেছিল। আমি তো জানি তোমাকে একগুচ্ছ গোলাপ ও স্বর্ণ চাপা দিয়েই কি অনায়াসে হত্যা করতে পারত, কিন্তু তোমার বুকে গুলির পর গুলি চালালো ওরা। তুমি কি তাই বলতে বাংলার ভবিষ্যৎকে বুকে জড়িয়ে সিঁড়ির উপর পড়ে গিয়েছিলে?
শেখ মুজিব সেই ছবির ভিতর এতক্ষণ স্থির তাকিয়ে থেকে মনে হলো এবার ঘুমিয়ে পড়তে চান, আর কিছুই জানতে চান না। তবু শেষবার ঘুমিয়ে পড়ার আগে তাকে আবার বলতে ইচ্ছে করছিল, সারা বাংলায় তোমার সমান উচ্চতার আর কোনো লোক দেখিনি আমি। তাই আমার কাছে বার্লিনে যখন একজন ভায়োলিন বাদক বাংলাদেশ সম্বন্ধে জানতে চেয়েছিল, আমি আমার বুক পকেট থেকে ভাঁজ করা একখানি 10 টাকার নোট বের করে শেখ মুজিবের ছবি দেখিয়েছিলাম। বলেছিলাম, দেখো এই বাংলাদেশ, এর বেশি বাংলাদেশ সম্পর্কে আমি আর কিছুই জানি না। আমি কি বলতে পেরেছিলাম? আর শেষবার ঘুমিয়ে পড়ার আগে আমি কি বলতে পেরেছিলাম? কি বলবে, এত সুন্দর কবিতার গাঁথনি, এত সুন্দর কবিতার বক্তব্য, একটি কবিতায় সে দেশভাগ, ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ পরবর্তী হত্যাকাণ্ড যে 15ই আগস্ট, সবকিছু মানে একটি জীবন্ত ইতিহাসের মতো করেই একটি কবিতায় তুলে ধরেছেন কবি মহাদেব সাহা, এবং আমরা সেই কবিতার আবৃত্তি শুনলাম অনবদ্য কণ্ঠে মজুমদার বিপ্লবের পরিবেশনার মধ্য দিয়ে। আমরা তাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে যুক্ত থাকার জন্য। সুপ্রিয় সুধী, আমরা এখন আমাদের আজকের সম্মাননীয় অতিথি ওয়াসিকা আয়েশা খান, আমরা তাকেই যুক্ত করার চেষ্টা করছি। আপা আছেন কিনা এই মুহূর্তে, হয়তো বা ক্যামেরার সামনে বা স্টুডিওতে নেই। না, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফারুক। আমি যেহেতু ওই বাসা থেকে বাইরে বের হতে হয়েছে, তো আমার ক্যামেরাটা মনে হয় অন হবে না। তো আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? অবশ্যই শুনতে পাচ্ছি আপা, শুনতে পাচ্ছি। আমাকে মানে দেখতে পাবেন না। ছিলাম আমি এক জায়গায়, তো ওখান থেকে বের হয়ে যেত, আরেক জায়গায় যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম এবং আমি শুনেছি আবৃত্তিগুলা। ধন্যবাদ উচ্চারককে এবং আপনাকে আমাকে আজকে যুক্ত করার জন্য। আসলে অগস্ট মাস বাঙালি জাতির জন্য খুবই দুর্ভাগ্যের মাস, এবং যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে যখন বঙ্গবন্ধু ফিরে আসলেন এবং তিল তিল করে দেশটিকে গড়ার পথে চলছিলেন, আমাদের তখন অনেক কিছুরই অভাব ছিল, কিন্তু বঙ্গবন্ধুর চেষ্টা এবং তার কঠোর পরিশ্রমের অভাব ছিল না। সেখানে দেশের জন্য যারা যুদ্ধ করেছেন তারা অনেকেই দেশের জন্য অনেক কাজ করছিলেন, আবার এর বিপরীতেও অনেকে ছিলেন। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশে কিছু সময় লাগে কাজগুলো করতে, দেশকে এগিয়ে নিতে, সেখানে অনেক বিশৃঙ্খলার চেষ্টাও করা হয়েছে, বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করা হয়েছে। যাই হোক, তো ৭৫ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করা হয়। বিদেশি সাহায্যের উপর নির্ভরশীলতা কমিয়ে বাঙালি জাতিকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তা উপলব্ধি করেই বঙ্গবন্ধু এটি গঠন করেন। স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে অর্থনৈতিক নীতিমালাকে নতুনভাবে ঢেলে সাজান। স্বাধীনতাকে অর্থবহ করে মানুষের আহার, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও কাজের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা দেন, যার লক্ষ্য ছিল দুর্নীতি দমন, খেতে খামারে ও কলকারখানায় উৎপাদন বৃদ্ধি, জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে অর্থনৈতিক মুক্তি সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানিয়ে অভূতপূর্ব সাড়া পান। দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়া শুরু করে, উৎপাদন বৃদ্ধি পায়, চোরাকারবারি বন্ধ হয়, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে
আসা শুরু করে। সেই নতুন আশার উদ্দীপনা নিয়ে যখন মানুষ স্বাধীনতার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছিল এবং মানুষে ঐক্যবদ্ধ হয়ে অগ্রসর হতে শুরু করেছিল, তখনই কিন্তু 15ই আগস্ট আসে। এবং 15ই আগস্টের এটি পরিকল্পিত, হঠাৎ করে নিশ্চয়ই কিছু অফিসার হঠাৎ করে দেশের রাষ্ট্রপতিকে গিয়ে হত্যা করার নিশ্চয় রাতারাতি চিন্তাটা করেননি, এবং এই পরিকল্পনার পিছনে অনেকেই ছিল। সেটা পরবর্তীতে বিভিন্ন এই যে অনেক নথি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, যেগুলো পরবর্তীতে তাদের একটা ডেটের পরে সেগুলো এখন পাওয়া যাচ্ছে, যেগুলো এখন উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। সেখানে আছে খুব স্পষ্টভাবে কে কোন দূতাবাসে গিয়ে কার সাথে দেখা করেছে। তো যাই হোক, তো 15ই আগস্ট আমাদের জন্য কালরাত্রি। বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছি, তার পরিবারের কতগুলো সদস্যকে আমরা হারিয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার ছোট বোন যদি সেখানে থাকতেন, হয়তো তাদেরকে আমরা হারিয়ে ফেলতাম। কি মর্মান্তিক! শিশু রাসেল, সুলতানা কামাল, বেগম ফজিলাতুন্নেসা মুজিব, রোজি জামাল, এই আমাদের শেখ ফজলুল মুনির স্ত্রী, তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। তো এরকম অকল্পনীয় মর্মান্তিক রাজনৈতিক হত্যা পৃথিবীর আর কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। এবং শুধু সেখানেই শেষ না, হত্যাকারীদের বিচারের ব্যবস্থাটা স্থগিত করে দেওয়া হয়। আত্মস্বীকৃত খুনিদের বিচারের হাত থেকে রেহাই দেবার জন্য 26শে সেপ্টেম্বর এক সামরিক অধ্যাদেশ, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়। জিয়াউর রহমান সামরিক শাসনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করে পঞ্চম সংশোধনীর মাধ্যমে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স নামে এই কুখ্যাত কালো আইন সংবিধানে সংযুক্ত করে সংবিধানের পবিত্রতা নষ্ট। খুনিদের বিদেশে শুধু সেটা না, বিচার রহিত করা হলো, এবং প্রতিজন আত্মস্বীকৃত খুনিকে বিদেশে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়। এরকম নজির পৃথিবীতে আর কোথাও নেই। যাই হোক, সে 21 বছর আমরা অন্ধকার যুগে ছিলাম, বিচার চাওয়ার অবস্থাটাও সেটা ছিল। আইনত বিচার চাওয়ার পথটা রুদ্ধ করে রাখা হয়েছিল। 1996 সালে এসে মামলা করা হয় বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের, যারা নিহত হয়েছে তাদের জন্য বিচার চেয়ে মামলা করা হয় 96 সালে। এবং সেই মামলা অনেকদিন চলে, সেটা আপনারা জানেন। এবং 2001 সালে যখন আবার খালেদা জিয়ার বিএনপি সরকার আসে, তখন আবার সেই মামলা আবার বন্ধ হয়ে যায়। এবং শেষ পর্যন্ত 2010 সালে মামলার রায়, মানে রায়ের পরে রিভিউ পিটিশন এগুলো সব শেষ হয়, এবং 10 সালে 5 জন ঘাতকের মৃত্যুদণ্ড কার্যকর করা। সবাই কিন্তু এখনো শাস্তি পায়নি, এখনো ঘাতকরা বিদেশ বিভিন্ন জায়গায় আছে। বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশের স্বাধীনতা আসলে চিন্তা করাটাই দুষ্কর। কিন্তু উনি দেশ থেকে, দেশের মানুষ থেকে ভালোবাসা অনেক পেয়েছেন, কিন্তু তাকে হত্যা করার, বিচার চাওয়ার পথ রহিত করা হয়েছিল। তাকে হত্যা যারা করেছে তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল, তাদেরকে বিভিন্ন সরকার রাজনৈতিকভাবে রিহ্যাবিলিটেট করারও চেষ্টা করে। খুবই মর্মান্তিক আসলে। এবং
আমরা যেসব ঘাতকরা শাস্তি এখনো পায়নি তাদের শাস্তি, তাদেরকে দেশে এনে তাদের শাস্তি কার্যকর করা হবে এই আশা করি। এবং রাজনৈতিক হত্যাকাণ্ড, যতগুলো রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে সেগুলো সবগুলোরই বিচার হওয়া প্রয়োজন। 21 বছর পরে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছি। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার হওয়া অবশ্যই প্রয়োজন, দেশের ভবিষ্যতের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে। আমি আবারও 15 আগস্টে বঙ্গবন্ধু সহ যারা শাহাদাত বরণ করেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে যুক্ত করার জন্য। উচ্চারকের জন্য অনেক শুভকামনা, আপনাদের সকলের জন্য শুভকামনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপা, আপনার অত্যন্ত মূল্যবান কিছু সময় আমাদের সাথে যুক্ত থেকে ব্যয় করবার জন্য। এদেশের পরিচ্ছন্ন পরিশীলিত রাজনীতির ঐতিহ্যবাহী উত্তরাধিকার আপনি। আমরা জানি আতাউর রহমান খান কায়সার বঙ্গবন্ধুর একজন অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী, সহচর ছিলেন। তারই যোগ্য উত্তরসূরি আপনি। আপনার কাছ থেকেই আপনাদের যে ঐতিহ্যবাহী ধারা, সেই ধারা বেয়েই এদেশে পরিচ্ছন্ন রাজনীতি আরো অনেক দূর এগিয়ে যাবে। আমরা রাজনীতির যে সংস্কৃতি, সেই রাজনীতির মধ্যেও আমরা সংস্কৃতি দেখতে চাই আপনাদের মতো রাজনীতিবিদদের হাত ধরেই। তো আজকে আমরা যে আপনাকে পেয়েছি এই অনলাইন অনুষ্ঠানে, আমরা উচ্চারকের পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সঙ্গে আপনার সুস্থতা কামনা করছি। এবং আপনি যে দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন সেই সংবাদ আমরা রাখি, আমরা জানি, এবং আপনি এগিয়ে যাবেন আপনার নিজস্ব ধারায়, নিজস্ব ঐতিহ্যে, নিজস্ব চিন্তায়। ধন্যবাদ আপা আপনাকে পুনর্বার। ধন্যবাদ ফারুক, আপনাদের সকলকে যারা এখানে উপস্থিত আছে। খুব সুন্দর আবৃত্তি। আমি আরো শুনতে পারলে ভালো হতো। আমি আসলে বাসার বাইরে একজনকে দেখতে এসেছি, তো আজকে আমি বিদায় নিচ্ছি। যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি বিদায় নিই। অবশ্যই, ধন্যবাদ আপা, ধন্যবাদ। সুপ্রিয় সুধী, আমরা এতক্ষণ, ধন্যবাদ ধন্যবাদ আপা, এতক্ষণ আমরা কিছু মূল্যবান কথা শুনলাম এদেশের 15 আগস্ট যে ঘটনা এবং ঘটনার পরবর্তী যে রাজনৈতিক পরিবর্তন, পট পরিবর্তন এবং সেই ঘটনার সঙ্গে জড়িতদের কিভাবে পুনর্বাসিত করা হয়েছে এদেশের রাজনীতিতে, এদেশের অর্থনীতিতে, এদেশের যে রাষ্ট্রযন্ত্রে, সব বিষয়ে আমরা তার বক্তব্যে আজকের সম্মাননীয় অতিথি ওয়াসিকা আয়েশা খান এমপি তার কণ্ঠে শুনলাম। এই পর্যায়ে আমরা আবারও আবৃত্তি শুনতে চাই। আমাদের আজকের একজন আমন্ত্রিত আবৃত্তি শিল্পী শারমিন মুস্তারি নাজু, তার আরেকটি অনুষ্ঠান আছে আমরা সেটা জানি। এই পর্যায়ে তার কাছ থেকে আরেকটি কবিতা শুনতে চাই। ফারুক ভাই, আমার দ্বিতীয় পরিবেশনায় যে কবিতাটি থাকছে সেটি হচ্ছে কবি সোহেল মাহমুদের লেখা অন্ধকার 56,000 বর্গমাইল কবিতাটি। 56,000 বর্গমাইল, তখনও অন্ধকারে, তখনও মানচিত্রহীন আমার শাশ্বত জননী। তুমি অঙ্কুরিত হলে অলিখিত সবুজের বুকে। 1920-এর 7ই মার্চকে দিলে অমরত্ব পুরস্কার। 69-এর 20শে ফেব্রুয়ারি খোকা থেকে বঙ্গবন্ধু, আর টুঙ্গিপাড়া থেকে গোটা বাংলায়। অধিকার প্রতিষ্ঠায় তুমি হলে চির সংগ্রামী পুরুষ। ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে, পশ্চিমা শোষকের বিরুদ্ধে তোমার অনিরুদ্ধ গণ আন্দোলন। মাকে ভালোবাসার অপরাধে কারাবরণ কিংবদন্তি করেছে তোমায়, করেছে অবিসংবাদিত বাঙালি।
ছেষট্টির 6 দফায় ধূমকেতু হলে তুমি, 70-এ বিস্ফোরিত হলে গোটা বাংলায়, 71-এর 7ই মার্চ সন্তান থেকে জনক, রেসকোর্সের বুকে স্থাপন করলে স্বাধীনতার ভিত্তিপ্রস্তর। তোমার সন্তানের জন্য, তোমার ভূখণ্ডের জন্য আবারও আবারও শৃঙ্খলিত হলে, আবারও আবদ্ধ হলে পৈশাচিক কারায়। তোমার প্রয়োজনে পিতা, শুধু তোমার প্রয়োজনে 266 দিন রক্ত ঝরালো তোমার পবিত্র সন্তানেরা। তারপর তারপর অসুরের অবশিষ্ট আত্মসমর্পণ। তোমাকে পেলাম, তোমার ভালোবাসার মানচিত্র পেলাম। যখন তুমি দগ্ধ কাননের শুশ্রূষায় নিয়োজিত করলে নিজেকে, তখন ঠিক তখনই কালো শকুনেরা অশনি সংকেতে জানালো তোমায়। 15ই আগস্ট 1975 তব জীবনের শেষ ভোর হল। নরপশুদের নখরে রক্তাক্ত হলে তুমি, রক্তাক্ত হলো নক্ষত্রের মতো রাসেল, তোমার বংশধর। আর আমার এক বুক সবুজ মানচিত্র, তোমার এক জীবন নিঃশ্বাস আর এক বুক রক্ত উপঢৌকন দিয়ে ঋণ মুক্ত হলো বাঙালি। তোমাকে হত্যা করে টুঙ্গিপাড়ার মানুষটিকে সেখানেই পাঠানো হলো। পশুরা ভেবেছিল ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় 3.5 হাত মাটির বুকে পুঁতে রাখলেই সব শেষ। ওরা ভাবেনি বাংলার মাটি আর সারা বাঙালির বুকে শাশ্বত জনকের বাস। অচ্ছেদ্য বন্ধন। তোমার অনুপস্থিতিতে পিতা, অন্ধ হলো জননী, অন্ধকার হলো 56,000 বর্গ মাইল মানচিত্র। অন্ধকার হলো 56,000 বর্গ মাইল মানচিত্র। ধন্যবাদ। দুঃখিত। ধন্যবাদ আপনাকে। আমরা দ্বিতীয় আবৃত্তিটিও শুনতে পেলাম। সুপ্রিয় সুধী, আমরা এভাবেই বাকি 13 মিনিট সময় আমাদের কাছে আছে। আমরা এবার শাহিদুল ইসলাম চৌধুরীর কাছে যাবো, এরপর পরে বিক্রমদার কাছে ফিরে আসবো আবৃত্তির জন্য। আমি শাহিদুল ইসলাম চৌধুরীকে যুক্ত করছি। শাহিদুল ইসলাম চৌধুরী, আপনার আমরা দ্বিতীয়বার আসলাম আপনার দ্বিতীয় পরিবেশনাটি শোনার জন্য। ধন্যবাদ ফারুক ভাই। কথা আসলে ইকো হচ্ছিল, এখন কি আমি আবৃত্তি করতে যাচ্ছি? কথা শোনা যাচ্ছে না ফারুক ভাই? হ্যাঁ, আপনি আবৃত্তি শুরু করেন। ওকে, শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে। ধন্যবাদ। সবাই সুন্দর সুন্দর আবৃত্তি করছে। চেষ্টা করছি দ্বিতীয় কবিতাটি আবৃত্তি করবার, বঙ্গবন্ধুকে নিবেদন করে। লিখেছেন মিকাইল জাহাঙ্গীর, বাংলার যিশু। মুজিব মানে হাজার গোলাপ, লক্ষ কোটি প্রাণ। মুজিব মানে জয় বাংলা, জয় বাংলা গান। মুজিব মানে 69 গণ অভ্যুত্থান। মুজিব মানে 71-এ রেসকোর্স ময়দান। মুজিব মানে শ্রেষ্ঠ বাঙালি, বাংলার জীবন। মুজিব মানে আকাশ বাতাস এ বাংলার ভুবন। মুজিব মানে সোনার বাংলা, যাহার সেরা দান। মুজিব মানে টিকিয়ে রাখা স্বাধীনতার মান। মুজিব মানে হিন্দু মুসলিম সকলে ভাই ভাই। মুজিব মানে জাত বেজাতে কোনো বিভেদ নাই। মুজিব মানে জাত বেজাতে কোনো বিভেদ নাই। মুজিব মানে জঙ্গিবাদের নাই বাংলায় ঠাঁই। মুজিব মানে কোটি প্রাণের স্বাধীনতা চাই। মুজিব মানে বীর বাঙালি, জাতির মহান নেতা। মুজিব মানে 71-এর স্বাধীনতার কথা। মুজিব মানে
যিশুর হাসি, শিশুর কলতান। মুজিব মানে যিশুর হাসি, শিশুর কলতান। মুজিব মানে যিশুর হাসি, শিশুর কলতান। মুজিব মানে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান। মুজিব মানে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান। ধন্যবাদ সকলকে। আপনাকেও ধন্যবাদ শাহিদ ভাই দ্বিতীয় পরিবর্তনের জন্য। সত্যি আমরা অনুষ্ঠান আরো 10 মিনিট আছি অনুষ্ঠানে। এখন আবৃত্তি শুনতে চাই আমাদের আমন্ত্রিত আবৃত্তি শিল্পী, অতিথি আবৃত্তি শিল্পী মজুমদার বিপ্লব, তার কণ্ঠে আমরা দ্বিতীয় পরিবেশনা। ধন্যবাদ। আমি এবারে উপস্থাপন করছি ইকো হচ্ছে আমার মনে হয় অন্যান্য মাইক্রোফোন গুলোকে যদি একটু মিউট করে রাখা সম্ভব হয়। ফারুক ভাই একটু দেখবেন। উপস্থাপন করছি শামসুর রহমানের কবিতা তোমারই পদধ্বনি। এই লেখা উঠে এসেছে তোমার স্বদেশের বুক থেকে। এই লেখা উঠে এসেছে দেশের প্রতিটি নদী থেকে। যেসব নদী তরঙ্গায়িত হতো তোমার শিরা উপশিরায়। এই লেখা উঠে এসেছে সেসব ক্ষেত থেকে যাদের ফসলের ঢেউ ধারণ করত তোমার হৃদয়। এই লেখা উঠে এসেছে তোমার প্রাণের স্বদেশের গাছের শেকড়, পাখির বাসা, মাছের চোখ, কৃষকের চঞ্চল লাঙল, শ্রমিকের শ্রমনিষ্ঠ হাত, শত শত শহীদের জনক জননীর বিলাপ, বিচ্ছেদ কাতর পক্ষিণীর মতো জীবন সঙ্গিনীর দীর্ঘশ্বাস আর সন্তানের আর্তনাদ থেকে। এই লেখা উঠে এসেছে সেই সিঁড়ি থেকে যেখানে পড়েছিল ঘাতকের গুলিবিদ্ধ তোমার লাশ। এই লেখা উঠে এসেছে তোমার বুক জোড়া রক্তাক্ত গোলাপ থেকে বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া নবপরিণীতার মেহেদি রাঙা হাত এবং শিশুর নেকড়ে খোবলানো শরীর থেকে। তোমার দিকে ওরা ছুঁড়ে দিয়েছিল মৃত্যু, কিন্তু ওরা জানতো না কোন কোন মৃত্যু জীবনের চেয়েও সতেজ, মহিমান্বিত। তোমার মৃত্যুর কাছে কোটি কোটি জীবন আজও নত জানো। তোমার গুলিবিদ্ধ শরীর এখনো রাজপথ উপচে পড়া মিছিলের সমান। যেখানে সমাজ বদলে ফেলার প্রেরণায় বাংময় হয় কোন তরুণ কণ্ঠ, সেখানে বেজে ওঠে তোমার কণ্ঠস্বর। যেখানে বুলেটের আঘাতে ঢলে পড়ে কোনো সংগ্রামীর শরীর, সেখানে আবার লাফিয়ে পড়ে তোমার দীর্ঘ ঋজু দেহ। যেখানে প্রতিবাদে উত্তোলিত হয় বাহুর অরণ্য, সেখানে সবচেয়ে উঁচু তোমার সূর্য ঝলসিত হাত। এমন কোন হাইরাইজ দালান নেই এই শহরে যা তোমার উচ্চতাকে খর্ব করতে পারে। এই তো আমরা দেখছি রৌদ্রময় মাঠে মধ্যবয়সী কৃষকের সঙ্গে তুমি লাঙল ঠেলছো কড়া পড়া হাতে। এই তো তুমি খালি পায়ে এবড়ো খেবড়ো জমিনে হেঁটে হেঁটে গুণ টানছো নদীতে, দাঁড় বাইছো মাঝির সঙ্গে, কারখানার চাকা ঘোরাচ্ছ মজুরের সঙ্গে, কাদায় দেবে যাওয়া চাকা ঠেলে তুলছো গাড়িয়াল ভাইয়ের হাতে হাত লাগিয়ে। সুন্দর ও কল্যাণের স্বপ্ন দেখছো, ওডেসেউসের মতো বেরিয়ে পড়েছো নব অভিযানে। এই তো তুমি কসাইখানাকে ফুলের বানানো যার সাধনা, তুমি সেই সাধনার অকম্পিত শিখা। তোমাকে ওরা অবজ্ঞায়, অপমানে, অবহেলায় ছেড়ে দিয়েছিল এই বাংলার অজপাড়াগায়ে এক কবরে। অথচ আজ ৫৪,০০০ বর্গ মাইল জুড়ে তোমারই পদধ্বনি।
আলো জাগানো ভাস্বর পদধ্বনি। অনেক অনেক ধন্যবাদ বিপ্লবদা আপনাকে আপনার চমৎকার এই পরিবেশনার জন্য। আমরা আসলে এক একটি কবিতা, এক একটি চিত্রপট আমাদের চোখের সামনে মানে এঁকে দিচ্ছেন আজকের আবৃত্তি শিল্পীরা। আমরা এই কবিতার মধ্যে ঠিক থাকতে চাই আরো 5 মিনিট। এবার আমরা যুক্ত করতে চাই আমাদের শামীমা ইয়াসমিন মুন্নিকে তার দ্বিতীয় এবং শেষ পরিবেশনার জন্য। মাইক রাখেন। হ্যাঁ, এবার ঠিক আছে। নিবেদন করছি নিতাই সেনের কবিতা পিতা তোমাকে ভুলিনি। যতই দিন যাচ্ছে ভুসুক বাঙালি ততই মানুষের কাছে সমাদৃত হচ্ছে। বরু চণ্ডীদাস গীত হচ্ছে আকাশে বাতাসে। লাইলি মজনু, আলিফ লাইলা, মধু মালতীরা স্মৃতি বিস্মৃতির অন্ধকার থেকে ক্রমান্বয়ে উঠে আসছে আলোয়। বিদ্যাপতি চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাসেরা পুনরায় উঠে আসছেন চেতনায়, মানুষের মেধায়, মননে। বিজয়গুপ্ত মনসমঙ্গল পাঠে নিমগ্ন এখন। মুকুন্দরাম চক্রবর্তী, শাহ গরিবুল্লাহ প্রমুখ কাহিনীকার লিখেছেন নতুন নতুন আধুনিক উপাখ্যান। মধ্যযুগের সর্বশেষ নন্দিত কবি ভারতচন্দ্র বসে নেই। সন্ধি যুগের সবচেয়ে ব্যঙ্গ কবি ঈশ্বরগুপ্তের সাথে যৌথ সম্পাদনায় বের করেছেন মানুষের ভুলে থাকা ইতিহাস। চট্টগ্রাম বিদ্রোহ, 21, 71, পিতা আমরা ভুলিনি। পিতা তোমাকে ভুলিনি, মাটি তোমাকে ভুলিনি। তোমাকে ভুলে যেতে যত বেশি প্রয়োজন তুমি তত বেশি প্রজ্বলিত অনির্বাণ শেখা। দ্যুতিময়, দীপ্তিময় বাঙালির মহান পুরুষ। তুমি জ্বলছ অহর্নিশে তাপিত শোষিত হৃদয়ে। তুমি প্রজ্ঞাবান, ইতিহাসের রাজ সাক্ষী, অজেয় রাখাল। পিতা তোমাকে কি করে ভুলি? তোমাকে কি করে ভুলতে পারে বাংলার আকাশ? কি করে ভুলতে পারে বাংলার বাতাস, বাংলার মাটি, বাংলার জল? পিতা তোমাকে কি করে ভুলি? কি করে ভুলি? কি করে? ধন্যবাদ। শামীমা ইয়াসমিন মুন্নি, তোমাকেও ধন্যবাদ। তোমার শেষ পরিবেশনাটি বেশ ভালো লেগেছে একজন শ্রোতা হিসেবে। এমনি সাধারণ দর্শক শ্রোতা যারা আছেন তাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। এবার আমরা আলী হোসেনের কাছে যাচ্ছি। আলী হোসেন, আমরা তোমার শেষ পরিবেশনা শুনতে চাই। এরপরে আমাদের হাতে আর সময় থাকবে না হয়তো। ছোট্ট একটি কবিতা, 1 থেকে 1.5 মিনিটের একটি কবিতা। খুবই ছোট্ট একটি পাঠ করছি। সাধারণত স্বরচিত কবিতা কখনো পাঠ করি না, আজকে প্রথম পাঠ করছি। কবিতা অতঃপর মুক্তি। অতঃপর অবসান হলো হাজার বছরের প্রতীক্ষা। আমি অপেক্ষায় ছিলাম, হাজার বছর ধরে অপেক্ষায় ছিলাম একটি কবিতা লিখব বলে। এই অপেক্ষা শুধু একটি কবিতা, এই অপেক্ষা কেবল 2টি বাক্যের। তারপর হাজার বছর কেটে গেল। অতঃপর রাত গড়িয়ে ভোর হলো। এলো ইতিহাসের মহানায়ক, ধ্বনিত হলো হাজার বছরের লৌহ টগবগিয়ে ওঠা সেই বাক্য, কেবল 2টি বাক্য। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তারপর এলো মুক্তি, এলো প্রত্যাশা,
এলো স্বপ্ন। হাজার বছরের অত্যাচার, নিপীড়ন, শোষণ থেকে পরিত্রাণ, এলো স্বাধীনতা। ভূগোলার্ধে প্রসূতি ঘটে নতুন একটি জাতির, একটি নতুন দেশ, বাঙালিদের বাংলাদেশ, বাঙালিদের বাংলাদেশ। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একেবারে কাটায় কাটায় শেষ করতে পারছি, তারপরও 1 থেকে 1.5 মিনিট দেরি হয়ে যাচ্ছে। সে যাই হোক, আমরা আজকের এই আয়োজনে যারা যুক্ত ছিলেন এতক্ষণ, বিপ্লব দা সহ এখন যারা উপস্থিত আছেন এবং ব্যস্ততার কারণে যারা আমাদের অনুষ্ঠান স্থল ত্যাগ করেছেন বা আমাদের স্টুডিও থেকে বিদায় নিয়েছেন, আমাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং সেই সঙ্গে আমাদের এই আয়োজনে এতক্ষণ পর্যন্ত দর্শক শ্রোতা হয়ে যারা ছিলেন তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী শুক্রবার উচ্চারকের নিয়মিত আয়োজন অন্তপুর নিকটদূর বিকেল 5টায় দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সঙ্গে আগামী মঙ্গলবার একই সময়ে অন্য কোনো অনুষ্ঠানেও আপনাদের সাথে পাবো এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সকলকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।